টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রকুনুজ্জামান মনি। সরকারের 6 মাস আজ। 6 মাসে আর্থিক খাতে সংস্কার কতদূর, অর্থনীতিতে এলো কী ধরনের পরিবর্তন, জনবান্ধব অর্থনীতি কতদূর, আজ আমরা কথা বলবো সেই সব বিষয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। স্যার, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি প্রথম প্রশ্নে যেতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস হয়ে গেল, দেশের অর্থনৈতিক পরিস্থিতি কেমন চলছে বলে আপনি মনে করেন? শাসনের পতনের পরে কিছু বিষয় তো স্বয়ংক্রিয়ভাবে একটা উন্নতি দেখা যাওয়ার কথা, যেমন সম্পদ পাচার তখন আপাতত বন্ধ হচ্ছে, তারপরে রেমিটেন্স আসা শুরু হয়েছে, আর পাশাপাশি এখানে যে বিভিন্ন ধরনের ঋণ খেলাপি, ব্যাংক লুট, সরকারি সম্পত্তি লুণ্ঠন করা, এগুলো বন্ধ হওয়ার কারণে পরিস্থিতির একটা উন্নতি হওয়ার কথা। পাশাপাশি চাঁদাবাজি বন্ধ হওয়ার কথা। তো সেগুলির পরিপ্রেক্ষিতে যে উন্নতিটা আমরা আশা করতে পারি, সেটা আমরা যথাযথভাবে দেখতে পাচ্ছি না এই কারণে যে জনগণের দৈনন্দিন জীবনে তার যে প্রভাব, যেমন জিনিসপত্রের দাম কিংবা অনিশ্চয়তা, বিনিয়োগের ক্ষেত্রে একটা সমস্যা, গ্যাস বিদ্যুতের তাৎপর্যতা, এই সমস্ত কারণে উৎপাদনশীলতার উপর প্রভাব। তো এগুলো আমার যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, তারপরে বিনিয়োগের গতি নিয়ে আসা, কর্মসংস্থান বৃদ্ধি, এই সমস্ত বিষয়ে আরো কিছু উদ্যোগ দরকার ছিল। যে উদ্যোগগুলো তাদের চিন্তায় হয়তো আছে, পরিকল্পনায় থাকতে পারে, কমিশনগুলো রিপোর্ট আসছে। দৃশ্যমান উদ্যোগ না দেখার কারণে জনগণের মধ্যে আস্থাটা তৈরি হয়নি, বা বিনিয়োগকারীরাও আস্থা পাচ্ছে না। তো সেই কারণে একটা সম্ভাবনা এবং বাস্তবতার মধ্যে একটা ব্যবধান দেখা যাচ্ছে। স্যার, আপনি মূল্যস্ফীতির কথা বললেন। মূল্যস্ফীতি তো এখনো অনেক বেশি, জিনিসপত্রের দামও চড়া। এই অবস্থায় কি স্যার আমরা বলতে পারি যে আমরা একটি জনবান্ধব অর্থনীতির মধ্যে আছি, বা এটাকে আসলে আপনি কি বলবেন? না, অর্থনীতির ধারার মধ্যে তেমন পরিবর্তন হয়নি। যেটা পরিবর্তন সেটা হচ্ছে যে বড় আকারের লুটেরা গোষ্ঠীর কার্যক্রম কিংবা তাদের তৎপরতা বন্ধ হওয়ার কারণে কিছু ইতিবাচক ফলাফল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অর্থনৈতিক গতিশীলতা তৈরি করার জন্য যে ধরনের নীতিমালা দরকার ছিল, বা উদ্যোগ দরকার ছিল, বা প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য যে উদ্যোগটা দরকার ছিল, সেইখানে কিছু ঘাটতি আছে। আর এর মধ্যে হঠাৎ করে উচ্চ মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম বেশি, তার মধ্যে হঠাৎ করে ভ্যাট এবং শুল্ক বসানোর কারণে এটার একটা নেতিবাচক প্রভাব পড়েছে। সেটা অর্থনীতির যে গতিশীলতা তৈরি হতে পারত, সেটার উপর একটা নেতিবাচক প্রভাব আছে, সেটা সমস্যা তৈরি করেছে। এবং সামনে আবার গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির আশঙ্কার কথা প্রচারিত হওয়ার কারণে সেটারও একটা প্রভাব আছে। তো সেগুলোর কারণে অর্থনীতির যে গতিশীলতা আসা দরকার ছিল বা প্রত্যাশিত ছিল, সেটা হয়নি। স্যার, আর্থিক খাতে সংস্কার নিয়েও জোর আলোচনা চলছে। আপনার কি মনে হয় যে এই খাতের যথাযথ সংস্কার হবে? সংস্কার তো হওয়া উচিত। এখন বিভিন্ন কমিশনের রিপোর্ট আসছে, শ্বেতপত্র কমিশন, তারপরে অন্যান্য আরো কিছু কমিশনের রিপোর্ট আসছে। রিপোর্টের অনুযায়ী উদ্যোগ তো গ্রহণ করার কথা। তবে বাংলাদেশ ব্যাংকে এবং অর্থ মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছে, তারা তো আগে থেকে বিষয়গুলো ভালো জানেন, বোঝেন। সেই অনুযায়ী কিছু উদ্যোগ তো, অস্থায়ী সরকার তো অস্থায়ী, সেজন্য কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া তাদের জন্য কঠিন। কিন্তু কিছু দৃশ্যমান এবং কার্যকর উদ্যোগ তাদের নেওয়ার ক্ষেত্রে, বিশেষত জিনিসপত্রের দাম, মূল্যস্ফীতি, তারপরে ঋণ প্রবাহের ক্ষেত্রে, তারপরে এই যে ভ্যাট শুল্কের ক্ষেত্রে একটা নীতিমালা, প্রত্যক্ষ কর বৃদ্ধি না করে পরোক্ষ কর বৃদ্ধির যে ঘটনা, সেটাও একটা, আমি মনে করি যে একটা ওই পুরনো ধারাবাহিকতা তৈরি করেছে। তারপরে যে সমস্ত ক্ষতিকর প্রকল্প কিংবা চুক্তি, সেগুলো অব্যাহত রাখাটাও একটা ক্ষতিকর হয়েছে। এই সমস্ত বিষয়ে খুব দৃঢ় পদক্ষেপ দরকার ছিল, কিংবা পরিষ্কার পদক্ষেপ দরকার ছিল, সক্রিয় পদক্ষেপ দরকার ছিল, সেইটা দৃশ্যমান হয়নি। স্যার, ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকারের, এটা আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলছেন যে এটা তাদের জীবনে একটা প্রভাব ফেলেছে। আপনার কি মনে হয় যে সরকারের এই সিদ্ধান্তটা সাধারণ মানুষের জন্য আসলে কেমন হলো? আপনার কাছে কি মনে হয়? এই সিদ্ধান্তটা ঠিক হয় নাই। সরকার যে যুক্তিটা দেয় যে
ট্যাক্স জিডিপি রেশিও কম, অবশ্যই ট্যাক্স জিডিপি রেশিও কম, তবে যত কম বলা হয় তত কম না, কারণ জিডিপি রিভাইজড এস্টিমেটে দেখা যাচ্ছে যে জিডিপি গত সরকার অনেক বেশি করে দেখানোর কারণে ট্যাক্স জিডিপি রেশিও 8%-এর নিচে দেখা যাচ্ছিল। এটা যদি রিভাইজ করা হয় এটা 10% উপরে চলে যায়। তারপরেও এটা কম বলতে হবে, কিন্তু এই ট্যাক্স জিডিপি রেশিও বাড়ানোর প্রধান রাস্তা হচ্ছে যাদের সম্পদ আছে, যাদের আয় আছে, তাদের উপরে কর আরোপ করার ব্যবস্থা করা। সেই ক্ষেত্রে গত সরকার যে পৃষ্ঠপোষকতা দিচ্ছিল বিপুল সম্পদশালী লুটেরা গোষ্ঠীকে, সেই ধারাটা পরিবর্তন করে যারা সম্পদশালী তাদের উপর কর বসানোর যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার ছিল, সেইটার ক্ষেত্রে ঘাটতি পূরণের জন্য জনগণের উপরে এই ধাক্কা চাপানো হয়েছে। মানে সরকারের এই ঘাটতি পূরণের জন্য জনগণের উপর বোঝা চাপানোটা, যাদের উপর বোঝা চাপানো, যাদের কাছে কর আদায় করা উচিত তাদের কাছে কর আদায় না করে সেটা ক্ষতিপূরণ তো জনগণ দিতে পারবে না। আরেকটা যুক্তি যেটা সরকার বলে যে আমরা এই টাকা পাবো কোথায়, এটাও কোনো যুক্তি না, কারণ আইএমএফ 3 বছরে $4 বিলিয়ন দিচ্ছে, আর বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা কিন্তু প্রতি 2 মাসে $4 বিলিয়ন করে পাঠায়। মানে আইএমএফ 3 বছরে যেটা দেয় প্রতি 2 মাসে বাংলাদেশের প্রবাসী শ্রমিকরাই সেটা দেয়। সুতরাং বৈদেশিক মুদ্রার জন্য আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়া অপরিহার্য, এবং তারা যা বলবে সবকিছুর দাম বৃদ্ধি করা, ভ্যাট বসানো, শুল্ক বসানো, গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি, এইসব শর্তগুলো পূরণ করতেই হবে। এটা আসলে কোনো অনিবার্য ঘটনা না, বা এটা অনিবার্য না যে করতেই হবে এমন কোনো কথা নেই, বা বাংলাদেশের অর্থনীতির জন্য এটা প্রয়োজনীয় না। সুতরাং এটাকে গত সরকার আইএমএফ এর উছিলা দিয়ে এই সমস্ত কাজ করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারছেন যে তারা আইএমএফ, এডিবি, বিশ্ব ব্যাংকের উপর নির্ভরশীলতার যে কাঠামো, সেই কাঠামো থেকে বেরিয়ে এসে স্বাধীন স্বনির্ভর একটা অর্থনীতির কাঠামো দাঁড় করানোর ব্যাপারে আগ্রহী, এইটা একটা প্রকাশ করার দরকার ছিল, সেটা হয়নি। স্যার, তাহলে এই মুহূর্তে সরকারের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? একটা তো প্রথমত নীতিগত অবস্থানটা পরিবর্তন করা দরকার। মানে আপনি ধরেন পুরনো যে সমস্ত চুক্তিগুলো আছে, যে সমস্ত প্রকল্পগুলো আছে, সেটার মূল্যায়ন দরকার এবং সেগুলো পরিবর্তনের জায়গা তৈরি করা দরকার। জব ভির আওতায় আনা দরকার। যারা ঋণ প্রদান করে, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি, এবং যারা ঋণ গ্রহণ করে, তো অতীতে যে সমস্ত বিদেশি ঋণ নির্ভর প্রকল্প আছে সেগুলোর একটা জব ভির আওতায় আনা দরকার। যাদের হাতে যারা বিপুল পরিমাণ ঋণ খেলাফি বা সম্পদ লুট করেছে তাদেরকে, তাদের জায়গাগুলো, তাদের সম্পদ, তাদের কাছ থেকে অর্থ আদায়, এটার ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার। আর জিনিসপত্রের দাম কমানোর জন্য যে পুরো বাজারের উপরে কতিপয় গোষ্ঠী নিয়ন্ত্রণ আছে, মানে কয়েকটা কোম্পানি, বিশেষত কয়েকটা পণ্যের তো আমরা পরিষ্কার জানি, চিনি, তারপর ভোজ্য তেল, এই ধরনের বেশ কয়েকটা পণ্যের উপর মাত্র 4-5টা কোম্পানি নিয়ন্ত্রণ করে। তো এইরকম অলিগোপলি যদি নিয়ন্ত্রণ করে এবং আমদানি নির্ভরতা যদি অর্থনীতিতে বেড়ে যায়, তাহলে সেটা তো জনগণের উপর বোঝা চাপাবে। সেই জায়গাগুলো পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপটা দরকার। সেটা সরকার, অন্তর্বর্তী সরকার অস্থায়ী হলেও এই উদ্যোগগুলো তারা নিতে পারে। স্যার, আমি এবার একটু অর্থনীতির বাইরে যেতে চাই। আপনি যেহেতু সমাজ, পরিবেশ, প্রতিবেশ নিয়ে কথা বলেন, স্যার আমি একটু জানতে চাই বর্তমান দেশের পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? বর্তমান পরিস্থিতিটা একটা অনিশ্চয়তা খুব বেশি। স্থিতিশীলতা দরকার ছিল। এই জনমুখী পরিবর্তনের জন্য কিংবা স্বৈর শাসনের সময় যেভাবে অর্থনীতির উপরে কতিপয় লুটেরা গোষ্ঠীর আধিপত্য তৈরি করা হয়েছে, যেভাবে অত্যাচারের একটা কাঠামো তৈরি করা হয়েছিল, সেখান থেকে বেরোনোর জন্য দরকার হচ্ছে জনগণকে ঐক্যবদ্ধ রাখা, জনগণের মধ্যে আস্থা তৈরি করা, শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, প্রতিষ্ঠানগুলো কার্যকর করা, জোর জবরদস্তি, মব ভায়োলেন্সের হাত থেকে সমস্ত প্রতিষ্ঠান এবং দেশকে রক্ষা করা, এবং একটা বলা যায় যে স্বচ্ছতার ভিত্তিতে সকল সিদ্ধান্ত গ্রহণ করা। তো সেগুলির ক্ষেত্রে নানা রকম দুর্বলতা কিংবা শৈথিল্য কিংবা আলস্য আমার মনে হয় পরিস্থিতিকে অনেক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে। সেই ব্যাপারে সরকারের একটা মানে পরিষ্কার, প্রথমত এই সমস্যাটা উপলব্ধি করা দরকার যে সমস্যাটা হচ্ছে, আর দ্বিতীয়ত এই বিষয়ে তাদের কার্যকর উদ্যোগ দরকার।
স্যার, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।